স্প্যান বসানো শেষে পদ্মা সেতুতে গুরুত্ব পাচ্ছে স্ল্যাবের কাজ। বসেছে অর্ধেকেরও বেশি। পুরো কাজ এগিয়ে নিতে 3 শিফট করার পরিকল্পনা। করোনার কারণে এবার 21-এ বইমেলা হবে ভার্চুয়ালি, জানালো বাংলা একাডেমি। আয়োজন হবে কিভাবে, সিদ্ধান্ত কাল। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি, জাফর সাদিক। পদ্মা সেতুতে সব স্প্যান বসানোর পাশাপাশি অর্ধেকের বেশি স্ল্যাবের কাজও শেষ। তবে রেল স্ল্যাবের চেয়ে রোড স্ল্যাব বসানোর কাজকে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। 1 বছরের মধ্যে সব স্ল্যাবের কাজ শেষ করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে কাজ দ্রুত শেষ করার জন্য 3 শিফট করার পরিকল্পনা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সব স্পেনে দৃশ্যমান এখন পদ্মা সেতু। স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। দৃশ্যমান স্প্যানগুলোর বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে স্ল্যাব বসে যাওয়ার দৃশ্য। দ্বিতল এই সেতুর উপরের অংশে বসছে রোড স্ল্যাব, আর নিচের অংশে রেল স্ল্যাব। পুরো সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। উপরে চলবে 4 লেনের গাড়ি, তাই রোড স্ল্যাবগুলোর দৈর্ঘ্য 22 মিটার আর চওড়া 2 মিটার। নিচে সিঙ্গেল লাইনের রেল, তুলনামূলক ছোট তাই এই অংশের স্ল্যাব। প্রতিটি স্ল্যাব 8 মিটার লম্বা আর 2 মিটার চওড়া। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে 1890টি রেল স্ল্যাব। সে তুলনায় রোড স্ল্যাব বসেছে কিছুটা কম, 1261টি। সেতুর উপরের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে রেল স্ল্যাব। একবার উপরের অংশে রোড স্ল্যাব বসে গেলে নিচের অংশে রেল স্ল্যাব প্রবেশ করানো সম্ভব হবে না, তাই আগে সেগুলো বসানোর কাজ শেষ করা হচ্ছে। তবে রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। রেলটা আগে করার পরে রোড করব, কাজে রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না এবং কাজটাও সহজ। সেজন্য আমরা রোড স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোড স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি 3 শিফটে কাজ করার। আমরা লোকবল সংগ্রহের চেষ্টা করছি। সেতুতে 12,000 পিস রেলিং বসানো হবে। নভেম্বর মাস থেকে সেটারও কাজ শুরু হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর বাকি থাকবে এই রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত অর্ধেকের বেশি স্ল্যাব বসানো গেছে। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী 1 বছরের মধ্যেই স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। দেশে কোভিড-19 সংক্রমণ বাদ সেজেছে অমর একুশে গ্রন্থমেলায়। এবার আর অন্যবারের মতো নয়, কোভিড সংক্রমণের কারণে বইমেলা অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল ফিরোজ শুক্রবার রাতে এ তথ্য জানান। বছর ঘুরে ভাষার মাস ফেব্রুয়ারি এলেই লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় মুখর হয় অমর একুশে বইমেলা। মাসব্যাপী বইপ্রেমীদের সরব উপস্থিতি আর পদচারণায় প্রাণবন্ত থাকে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। তবে এবার ভাষার মাসে হয়তো দেখা যাবে না আগের বছরগুলোর সেই চিরচেনা রূপ। কোভিড-19 সংক্রমণের ছন্দপতন বাঙালির প্রাণের মেলাতেও। মহামারী বিবেচনায় বইমেলার আয়োজক বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে মেলা স্থগিত রাখতে রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানানোর পাশাপাশি ভাবা হচ্ছে ভার্চুয়ালি মেলা আয়োজন করার। তবে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি হলেও তা কিভাবে আয়োজন হবে সে বিষয়ে এখনো কোনো কিছু স্পষ্ট করেনি বইমেলা আয়োজক কমিটি। তবে অনলাইনে মেলা আয়োজনের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কাইকুবাদের কাছে। আমাদের একটা কমিটি টমিটি হচ্ছে, বলা হয়েছে একটু চিন্তা করতে হবে এগুলো নিয়ে। আমাকেও বলছে, কিন্তু আমরা মিটিং এ বসে নেই, সুতরাং কিছু বলা যাচ্ছে না। তাই না? মিটিং এ বসতে তখন আমরা ওকে। মিটিং এ কবে নাগাদ বসবেন স্যার? সেটা আমি জানি না। বাংলা একাডেমি থেকে যখন ঠিক করবো তখন আমরা বসবো। 2020 সালে বইমেলায় নতুন বই আসে 4,919টি আর বিক্রি হয় 2,40,00,000 টাকার বই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রঙিন আলোর ঝলকানি, বড়দিনের সাজে সেজেছে আয়ারল্যান্ড। উৎসব ঘিরে লকডাউন শিথিল করায় ধুম পড়েছে কেনাকাটায়। বড়দিনের সাজসজ্জা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রবাসের সময় আরও থাকছে। দেশজুড়ে জেঁকে বসেছে শীত, বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 19 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,986 জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1864 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 16,323 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,44,252 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1084 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,87,849 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,986 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,866 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,14,318 জন। করোনার ভ্যাকসিন কেনা এবং বিতরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে 7,500 কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সদস্য দেশ হিসেবে সহায়তা পাবে বাংলাদেশও। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, ভ্যাকসিনের সঠিক বিতরণের জন্য সব দেশকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এডিবি জানায়, সদস্য দেশগুলোর জন্য 50 কোটি ভ্যাকসিনের আমদানি নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি হিমাগারে সংরক্ষণ, বিমানে পরিবহন, দেশগুলোতে সংরক্ষণ ও বিতরণেও সরবরাহ করা হবে এডিবির অর্থ। এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে। তবে ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা জানি করোনার বিস্তার ঠেকাতে নিরাপদ আর কার্যকর টিকাদান কর্মসূচির বিকল্প নেই। জীবন বাঁচাতে, কর্মক্ষেত্রে, ভ্রমণে, সব কাজেই আস্থা ফেরাতে ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংকটের সময় নিশ্চিত করতে চাই, এডিবির সদস্য দেশগুলোর তহবিল সংকট হবে না। সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে। যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ করেছে মার্কিন ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এই টিকা অনুমোদনের বিষয়ে উপদেষ্টা কমিটির ভোটাভুটি হয়। এদিকে সৌদি আরবও ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে। কানাডায় আগামী সপ্তাহে শুরু হতে পারে টিকাদান। বিশ্বব্যাপী টিকাদানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। অপেক্ষার পালা শেষ করে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে টিকা অনুমোদনের সুপারিশ করেছেন মার্কিন ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ধাক্কায় দেশটিতে একদিনে 3,000-এর বেশি মৃত্যুর মধ্যেই এলো এমন খবর। বৃহস্পতিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর 23 সদস্যের প্যানেল দীর্ঘ বৈঠক শেষে এই সুপারিশ করেন। ভ্যাকসিনটির চূড়ান্ত অনুমোদনে আগামী কয়েকদিনের মধ্যেই এফডিএ প্রধানের ছাড়পত্র মিলবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই আরেক মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে শিশু কিশোরদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে এই টিকার পরীক্ষা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তারা। ব্রিটেন ও বাহরাইনের পর কানাডা তৃতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার পর শিগগিরই এর প্রথম চালান দেশটিতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী সপ্তাহ নাগাদ দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে। এটিকে নিরাপদ ও কার্যকর হিসেবে উল্লেখ করেছে, যেটি কানাডাবাসীর জন্য সত্যি এক খুশির খবর। আর তাই এই টিকা আমদানিতে আপাতত কোনো বাধা নেই। আমরা এরই মধ্যে প্রথম চালানের অংশ হিসেবে 30,000 ডোজ ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই এগুলো কানাডায় এসে পৌঁছবে। এদিকে দ্বিতীয় আরব উপসাগরীয় রাষ্ট্র হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরবও। শিগগিরই এই টিকা আমদানি করে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দেশ জুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীতে দেখা মেলেনি সূর্যের। বুধবারের আগে কুয়াশা কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিন সকাল দেখা পায়নি সূর্যের। কুয়াশার জন্য সূর্য উঠতেছে না, সূর্যের তাপও পাইতেছি না। শীতটা অনেক, শীতটা তো কুয়াশার জন্য অনেক ইয়া করছে, সূর্য দেখা যাইতেছে না। কুয়াশা আছে কদিন ধরেই, ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করে। এতদিন তো একটু কম কম চলছিল, আগের তুলনায় আজকের শীত একটু বেশি। বাইক চালানোর সময় বাতাসটা লেগে শরীরটা থরথর করে কাঁপছে।
আবহাওয়া অফিস বলছে এই কুয়াশা বিজয় দিবসের আগে কাটছে না। 17 কিংবা 18 ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারা দেশে বয়ে যাবে তীব্র শৈত্যপ্রবাহ। উত্তরের বাতাস এখনো প্রবল হয়নি। যত উত্তরের বাতাস প্রবল না হলে বঙ্গোপসাগর থেকে আমাদের ময়েশ্চার চলে আসে এবং তার ফলে কুয়াশার পরিমাণটা বেশি থাকে। শীতের পরিমাণ কিন্তু কয়েকদিন ধরে কাছাকাছি আছে। আশা করছি 17-18 পরে তাপমাত্রা কমা শুরু করবে এবং শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। এখনো আসেনি পৌষ, কাজেই আরও বাড়বে শীতের দাপট, আর তখন কমে আসবে কুয়াশাও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে মারা গেছে 12 শিশু। চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক মানুষ। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী। খেতে শিশিরে ভিজে আছে মাঠের বিভিন্ন ফসল। সড়কে ঝুঁকি এড়াতে সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডা বাতাসে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ভাসমান ও ছিন্নমূল মানুষ। পথের ধারে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণে আপ্রাণ চেষ্টা তাদের। আর চাদর অথবা গরম কাপড় মুড়িয়ে কাজে বের হচ্ছে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষেরা। ঠান্ডার লেগে আগুন পাচ্ছি, শীত, কোনো কিছু বস্ত্র মস্ত্র নাই। কুয়াশাতে কাজকর্ম করা তো খুব কষ্ট লাগছে তো। এদিকে শীতের কারণে রামেক হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে আমরা এখানে আসছি। ঠান্ডা লাগছে, কারেন্টের তাপ দিচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাচ্চা দুধ খেতে পারবে না বা জ্বর বেড়ে যাচ্ছে, এবং অর্থাৎ কখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, সময় মতো হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিচ্ছি। কুয়াশা কেটে গেলেই শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। কুয়াশাটা আরো মোটামুটি 5 থেকে 7 দিন বা 1 সপ্তাহের মতো আর থাকতে পারে। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। মেডিকেলে ঠান্ডাজনিত রোগে বর্তমানে শিশু ওয়ার্ডে 200-র বেশি রোগী ভর্তি রয়েছে। প্রবাসের সময় আরও থাকছে। ব্যক্তিগত আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানি দিত বাংলাদেশের হ্যাকার গ্রুপ। প্রমাণ পেয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার আহ্বান। ধুঁকতে থাকা রেল বিভাগ এবার স্বপ্ন দেখছে বুলেট ট্রেনের যুগে প্রবেশের। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে। মন্ত্রী জানান, দ্রুতই কাজ শুরু হতে পারে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক রেল ব্যবস্থাপনার উন্নয়ন না করে এমন উদ্যোগ হবে বিলাসিতা। নাজমুস সালিহির রিপোর্ট। বাংলাদেশের ট্রেন এখনো চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 50 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। 100 কোটি টাকা বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ অবস্থায় লক্কড় ঝক্কড় রেলের বেহাল দশা না ঘুচিয়েই বুলেট ট্রেনের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে 110 কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। ট্রেন চলবে ঘন্টায় 300 কিলোমিটার বেগে। মাত্র 50 মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম, অনেকটা রূপকথার মতো। সারা পৃথিবীতে যত হাই স্পিড রেলওয়ে আছে, সর্বাধুনিক হাই স্পিড সেই আদলেই আমরা ডিজাইন করছি। স্পিড ধরা হয়েছে 300 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা ডবল ট্র্যাক থাকবে, এটাতে ইলেকট্রিক ট্র্যাকশন হবে এবং এটা সিগন্যালিং ব্যবস্থা হবে অটোমেটিক। প্রতিদিন 50,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে বুলেট ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী জানান, আগামী বছর জুন মাসে চূড়ান্ত কাজের কর্মপরিকল্পনা নেওয়া হবে। হাই স্পিড ট্রেনের এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বহু যারা সামর্থ্যবান যারা দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে। এইখানে বিনিয়োগ যদি আমরা দেখি যে এটা আমাদের জন্য ভায়াবল বা এটা মাননীয়, নিশ্চয়ই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক রেল ব্যবস্থাপনা খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে বুলেট ট্রেন টেকসই তো হবেই না, বরং রেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুলেট ট্রেনটা সময় উপযোগী হচ্ছে না। তার আগের ধাপ যেটা ইলেকট্রিক ট্রেন এবং নেটওয়ার্কের বিস্তৃতি এবং ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা আমার যদি না থাকে, অর্থনৈতিকভাবে সফল হবে কি না নাকি দেউলিয়া হবে, সেই ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার ভাবনার ব্যাপার আছে। প্রাথমিকভাবে 96,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশের 2টি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিল
ফেসবুক। শুক্রবার এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, ডনস টিম ও ক্রাফট নামের দুটি হ্যাকার গ্রুপ বিভিন্ন ব্যক্তির আইডি হ্যাক করে এই অপপ্রচার চালিয়েছে। এই অবস্থায় ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা। প্রযুক্তিবিদরা বলছেন, এই সুযোগ ব্যবহার করে ফেসবুকের কাছে হ্যাকিংয়ের আরও তথ্য চাইতে পারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ফেসবুকের দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ডনস টিম এবং ক্র্যাফ একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি এবং পেজ নানা অজুহাতে রিপোর্ট করতে থাকে। আইডি নিষ্ক্রিয় করার পর সেসব আইডি ও পেজের দখল দিতে কাজ করত গ্রুপ দুটি। অ্যাকাউন্টের দখলে নিতে বৈধ ব্যবহারকারীর ইমেইল এবং মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেছে হ্যাকাররা। অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করে সেগুলোতে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন নিজস্ব কন্টেন্ট ছড়ানোর কাজে ব্যবহার করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। আইডি এবং হ্যাক হচ্ছে পাসওয়ার্ড ছিনিয়ে নিচ্ছে এই শুধু লিঙ্ক টেকনোলজির মাধ্যমে। হ্যাকার একটা ফাঁদ ফেলে, ফাঁদটাকে ইনবক্সে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দেয় কিংবা ইমেইলে কোনো লিঙ্ক পাঠিয়ে দেয়। ইনবক্সে একটা লোভনীয় অফার দিয়ে আপনাকে একটা লিঙ্ক দিল, এই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করুন। লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলের যাবতীয় তথ্য, বিশেষ করে আপনার কন্ট্যাক্ট, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এভরিথিং হ্যাকারদের কাছে ডাটাবেসটা চলে যায়। এই দুটি গ্রুপ ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অপপ্রচার চালিয়েছে এমন অ্যাকাউন্ট ও পেজগুলো ইতোমধ্যেই সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। পাশাপাশি যাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ হ্যাক হয়েছে তাদেরও বিষয়টি অবহিত করেছে তারা। প্রযুক্তিবিদরা বলছেন, ফেসবুক কর্তৃপক্ষের দেয়া এই সুবিধা ব্যবহার করে হ্যাকিংয়ে আরও তথ্য চাইতে পারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। এখন ফেসবুক থেকে একটা সাড়া পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি ফেসবুক একটা ডাটাবেস প্রকাশ করেছে। এটা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং আমাদের প্রশাসনের জন্য এটা খুবই উপকারী হবে। শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনামেরও হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আইসিটি খাতকে বিশেষ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। একই সঙ্গে পদ্মা সেতু নির্মাণের অগ্রগতির মাধ্যমে সরকার বিভিন্ন মহলের সমালোচনার জবাব দিয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেক্সট লেভেলটা আমাদেরকে যেতে হবে, আর সেটা হলো আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে ইনশাআল্লাহ আমরা লিড করব। পদ্মা সেতু সম্বন্ধে তারা শুধু টাকার কথা বলে নাই, তারা বলছে বিশ্ব ব্যাংকের মতন প্রফেশনাল অর্গানাইজেশন যদি না থাকে তাহলে এত বড় প্রকল্পটা কিন্তু কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি নিজে টাকায় করতে পারি এবং যত বড়ই প্রকল্প হোক না কেন আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। গেল 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই, বেড়েছে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামও। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, পদ্মা সেতু নির্মাণে মাইলফলক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের অবকাঠামোগত উন্নয়নে এক মাইল ফলকের দিন ছিল 10 ডিসেম্বর। সব স্প্যান বসে যাওয়ায় দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু, আর তার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। বৃহস্পতিবার ডিএসইএক্সে যোগ হয়েছে 24 পয়েন্ট, আর এতেই পদ্মা সেতুর সব স্প্যান বসে যাওয়ার দিনে 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচকটি। শেষ স্প্যানটাও বসলো, এটাও কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক যে একটা আপনার অবস্থা, সেখানে কিন্তু খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখে। শেয়ার বাজার যেটা অর্থনীতিকে রিফ্লেক্ট করার কথা, যদিও দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে হচ্ছিল না, বাট এটা হবে বলে আমরা আশা করি। ডিএসইর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মার্চে প্রধান সূচক নামতে নামতে 3600 পয়েন্টে গিয়ে ঠেকে, যা গেল বছরের আগস্টের শেষে ছিল 5095 পয়েন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা রকম উদ্যোগে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক। লেনদেনের পরিমাণ এবং সূচকের অবস্থান দুটোই আশাজনক। এর প্রধানত কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর সরিয়া ও বাছাই সূচকে যোগ হয়েছে যথাক্রমে 34 ও 48 পয়েন্ট করে। দৈনিক গড় লেনদেন 55 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 834 কোটি টাকা। গত সপ্তাহে দরবারের শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন শুজ, রূপালী ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 11,339 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ পুনর্নির্মাণের কাজ শেষে উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
দুপুরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বিপরীত পাশে মসজিদটি উদ্বোধন করা হয়। 1974 সালের 23শে মে ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদটি নির্মিত হয়। তখন মসজিদটির ধারণ ক্ষমতা ছিল 900 মুসল্লির। পুনর্নির্মিত মসজিদটিতে প্রায় 32,000 স্কোয়ার ফিটে 3,000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। গাজীপুরের শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষা কাপাসিয়া শ্রীপুর অঞ্চলে আঞ্চলিক সড়কে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে দস্যুনারায়ণ এলাকায় সড়কটির অন্তত 50 থেকে 60 মিটার অংশ দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে 2 উপজেলার সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার দিকে গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যুনারায়ণ এলাকায় ফাটল দেখা দেয়। ভোর রাতে সড়কটির 50 মিটারের বেশি অংশ প্রায় 15 ফুট পর্যন্ত দেবে যায়। এতে ওই রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাত 10টার দিকে একটু ছিল, শেষ পর্যন্ত শেষ রাতে ভোর রাত্রে যায় হঠাৎ করে নিচে ডাবে গেছে। যাওয়ার পর এখন 4বার হয়েছে। 4বার হওয়াতে আমরা তো খুবই আতঙ্ক। রাত্রেবেলা বাজারে পাখারা ছিল, পাখারা আসছে শব্দ হয়েছে, গাড়ি আসছিল, গাড়ি আসছে বলে কইছে ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে নিচের দিকে ড্রাইভার যাইতেছে। যান চলাচল স্বাভাবিক করতে সড়কটি মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বালি ফিলিং করে তার উপরে আমরা পাথর ইটের একটা লেয়ার দিয়ে মোটামুটি যান চলাচলটাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি। সড়কটির একই স্থানে 16 বছরে এ নিয়ে 4বার ভাঙন দেখা দিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, গাজীপুর। এবার 1 মাস পর শুক্রবার আখ মারাই শুরু করেছে নাটোর জেলার 2টি চিনি কল। লক্ষ্য প্রায় 30,000 মেট্রিক টন চিনি উৎপাদন। অন্যদিকে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল চিনিকলে শুক্রবার বিকেলে আখ মারাই শুরু হয়েছে। সবসময় নভেম্বরের মাঝামাঝিতে হলেও এবার প্রায় 1 মাস পর মারাই শুরু হলো। গত মৌসুমে দেরিতে আখের দাম পরিশোধ করায় বিপাকে পড়েন কৃষকরা। তাই চলতি মৌসুমে দ্রুত টাকা প্রদানের দাবি জানান তারা। আমাদের খুব ক্ষতি হয়েছে, আমরা সাথী ফসল করতে পারি নাই। আমাদের আখের বিল পরিশোধ করে না, লেটে পরিশোধ করে, 1 বছরের বিল 8 বছর দেন, এই একটা সমস্যা আমাদের। চিনিকল দুটি চলতি মারাই মৌসুমে 3,99,000 মেট্রিক টন আখ মারাই করে প্রায় 30,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আখ মারাই শুরু হওয়ায় খুশি হলেও বেতন ভাতার 10.5 কোটি টাকা বকেয়া থাকায় মানবেতর জীবন পার করছেন শ্রমিক কর্মচারীরা। আমাদের শ্রমিক কর্মচারীরা আজকে ঘরে চাউল নাই, খাবার নেই। তারা 6 মাস থেকে বেতন না পেয়ে অভুক্ত অবস্থায় তারা বাড়িতে লজ্জা ঢুকতে পারছে না। 6 মাস থেকে বেতন কিছু পাই নাই, বিনা স্বার্থে শ্রম দিতে হচ্ছে সুগার মিলের সাথে। এই অবস্থায় বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। ওখানে টাকা পাঠালে ওনারা নির্দেশনায় দেয় যে কোন খাতে কোন টাকা ব্যয় করা যাবে, আমরা সেইভাবে আমরা কাজ করব। গত মৌসুমে 2টি চিনিকল 25,000 মেট্রিক টন চিনি উৎপাদন করে। এর মধ্যে প্রায় 10,500 মেট্রিক টন চিনি অবিকৃত রয়েছে। সময় সংবাদ, নাটোর। সোলার প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলে নিয়োগ, বাণিজ্য ও খাস জমি দখলের অভিযোগ উঠেছে এটিএক্স এনার্জি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সোলার প্রকল্পটি অবৈধ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জির সৌর বিদ্যুৎ প্রকল্প। ঢুকতেই নিরাপত্তা কর্মীদের বাধা। খাস জমি দখলের পাশাপাশি স্বজনদের চাকরি দেওয়ার প্রলোভনে স্বল্প মূল্যে মালিকানা জমি কিনে টাকার বিনিময়ে প্রকল্পে চাকরি দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানুষের কাছে চাকরি দেবার কথা কয়া টাকা পয়সা হাতে নিচ্ছে। এটা দুটো চাকরি দিতে 2,40,000 টাকা নিচ্ছে। কাকু বলতেছে 2 লাখ, কাকু বলতেছে 3 লাখ, কাকু বলতেছে 5 লাখ। হলে চাকরি দেব, না হলে না দেব। প্রকল্প সম্পর্কে কিছুই বলতে পারলেন না প্রতিষ্ঠানের সুপারভাইজার। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রশ্নে ডিসিএসপি পরিদর্শন করেছেন বলে জানান আরেক কর্মকর্তা। স্থানীয় সংসদের ডিও লেটার ছাড়া প্রতিষ্ঠানটি কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানান ইউএনও। আর অবৈধ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা আমরা সঠিক বলতে পারবো না, কোথায় সব সঠিক কিছু জানি না। এই কোশ্চেনগুলো কখনো করিনি, এই জন্য আর কি বলতে পারতেছি না। এখানে ডিসি সাহেব আপনার এখানে ভিজিট করে গেছেন, তারপরে এসপি সাহেব ভিজিট করে গেছেন।
আমি ওনাদেরকে একদিন তলব করছি আমার অফিসে। আমি বললাম যে আপনারা এরকম করছেন, ভালো কথা ভাই, এইরকম। ওরা এমপি মহোদয়ের ডিও লেটার, মন্ত্রী মহোদয়ের একটা ডিও লেটার দেখাইলো। আমি বললাম যে আমি তো স্থানীয় প্রশাসন, আপনারা কাজ করেন কি করেন সেটা আমি অন্তপক্ষে আমাকে তো অবগত করা আপনাদের উচিত ছিল। এটা আমাদের কোনোটাই আমাদের নলেজে নাই, এবং যে কাজগুলো করছে সকলেই অবৈধ এবং গঠিত কাজ এবং পানিশবল অফেন্স। তবে এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নে নেয়া প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমপি সাহেব আমাদের ডিও লেটার দিচ্ছে কাজ ইনিশিয়াল শুরু করার জন্য। ডিসি অফিসে খোঁজ নিয়ে জেলা প্রশাসক বরাবর একটা আবেদন করছি। আমরা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত না। প্রতিষ্ঠানটি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সৌর বিদ্যুৎ প্লান্টে বিভিন্ন পদে গোবিন্দগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলার শতাধিক যুবককে টাকার বিনিময়ে নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আর 2 সপ্তাহ পরই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে আয়ারল্যান্ডে চারদিকে রঙিন আলোর ঝলকানি। বড়দিনের সাজে সেজেছে দ্বীপরাষ্ট্রটি। উৎসব ঘিরে লকডাউন শিথিল করায় ধুম পড়েছে কেনাকাটায়। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর কারণে বছর জুড়ে প্রতিটি উৎসবই ছিল মলিন। তবে সেই মলিনতা দূর করতে বড়দিন সামনে রেখে এবারের আলোকসজ্জার রংটা একটু বেশি আয়ারল্যান্ডে। দিনের বেলায় শপিং মলে ভিড় কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে মহামারীকে। 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবের আমেজ শুরু হয় মূলত ডিসেম্বরের শুরু থেকেই। লাল, নীল, সাদা, বেগুনি ছাড়াও হরেক রকমের আলোকসজ্জার রাতের শট দেখতে প্রতি বছর যে ভিড় থাকতো, এবার তেমনটা নেই বললেই চলে। তারপরও নানা রঙের আলোর ছটায় প্রকৃতি যেন হেসে আমন্ত্রণ জানাচ্ছে বড়দিনের উৎসবের। করোনা পরিস্থিতির কারণে এবার আলোকসজ্জায় আনা হয়েছে বেশ বৈচিত্র্য। করোনা পরিস্থিতি ভুলে থাকার জন্য আমাদেরকে এই আলোকসজ্জা দিবে এক বিশেষ আনন্দ। আলোর ফোয়ারার এই বর্ণিল রূপ একটু হলেও বাড়তি আনন্দে মনের খোরাক যোগাবে খ্রিস্ট ধর্মের বড়দিনের উৎসব। এবছর করোনা মহামারীতে উৎসবে কিছুটা ভাটা পড়লেও আগামী বছর হবে এই আলোর মতোই রঙিন, এমনটাই প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্প্যান বসানো শেষে পদ্মা সেতুতে গুরুত্ব পাচ্ছে স্ল্যাবের কাজ। বসেছে অর্ধেকেরও বেশি। পুরো কাজ এগিয়ে নিতে 3 শিফট করার পরিকল্পনা। করোনার কারণে এবার অমর 21-এ বইমেলা হবে ভার্চুয়ালি, জানালো বাংলা একাডেমি। আয়োজন হবে কিভাবে, সিদ্ধান্ত কাল। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।